তো দেখো বচন বলতে আমরা কি বুঝি, কেউ একজন আমাকে এখানে রেসপন্স করো যে বচনকে যদি আমরা এক কথায় বলি যে বচন বলতে আমরা কি বুঝি। অস্মিতা, ফোর মিন্স কি আমি বুঝলাম না। ক্লাস 4 থেকে পড়ে আসছো, ভেরি গুড। হ্যাঁ, তো দেখো এখানে বচন, তাহলে যদি বচন বলতে নাম্বার, বেশ, তার মানে বচন বলতে আমরা সংখ্যা বোঝাই, ঠিক আছে। অর্থাৎ যে সংখ্যার দ্বারা কোনো একটি বস্তুকে নির্দেশ করি আমরা, তখন সেখানে হয় এক বচন। যখন একের বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যায় কি বহুবচন। সংস্কৃতে আমরা আরেকটা বচনের পেতাম, সেটাকে বলতাম আমরা দ্বিবচন, ঠিক আছে। অর্থাৎ একের পরে কি হয় দুই, তাহলে একের বেশি দুটো জিনিস বোঝালে সংস্কৃতে সেখানে দ্বিবচন হতো। কিন্তু বাংলার ক্ষেত্রে এই দ্বিবচন নিয়মটা নেই। বাংলায় যেটা আছে এক বচনের পরই হচ্ছে বহুবচন, মানে একের অধিক হয়ে গেলেই সেটা হয়ে যাবে বহুবচন, ঠিক আছে। অর্থাৎ ইংরাজিতে আমরা কি বলি, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার, এটা তোমরা প্রত্যেকেই জানো। যে বাংলা ভাষায় প্রধানত 5 ভাবে এক বচন বোঝানো হয়। এক বচন করবার জন্য 5টা এখানে সূত্র বা 5টা নিয়মের কথা বলা আছে। কি কি বলা আছে? নাম্বার 1, বিশেষ্য পদের আগে এক যোগ করে, যে আমরা কোনো একটা বিশেষ্য পদ তার আগে আমরা এক যোগ করে, আমি প্রত্যেকটা যে নিয়মগুলো সেই নিয়মগুলোকে আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো, তাহলে এখানে আমরা যদি বলি এক বচনের নিয়ম, আমরা এক বচন করব তার কিছু নিয়ম রয়েছে। প্রথম নিয়ম যেটা, যে বিশেষ্য পদের আগে আমরা কি বলছি, এক শব্দটা যোগ করতে পারি। যে একটা বিশেষ্য পদ লেখো, যে কোনো একটা বিশেষ্য পদ, ধরো এখানে লিখলাম আমরা টাকা, এটা একটা বিশেষ্য পদ, এর আগে যদি আমরা এক যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, 1 টাকা, মানে এটা সংখ্যাটা কি হয়ে যাবে, এক বচন নির্দেশ করবে, ঠিক আছে। বা যদি বলো এখানে বাড়ি, বা এখানে তোমরা বলো এক বা একটি বাড়ি, একটি যোগ করলে এখানে বাড়ির আগে যদি একটি কথাটা যোগ করি আমরা, তাহলে কি হবে, এখানেও এক বচন হয়ে যাবে। তাহলে এক বা একটি এটা যোগ করে আমরা এক বচন করতে পারি। নেক্সট, 2 বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে কোনো কিছু যোগ না করে। আমরা সাধারণত ওয়ান রুপি বললে তার মানে আমরা কি বলবো, আমরা এক বচন বোঝাবো। আবার দেখো, বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে কিছু না যোগ করে, তোমাদের প্রত্যেকের যে নাম, সেই নামগুলো কিন্তু এক বচন, ঠিক আছে। ধরো অস্মিতা বললাম, স্নেহা বললাম, বা এখানে যা দীপ্তক বললাম, যার যা নাম প্রত্যেকে কিন্তু এক বচন, কারণ একজনকে নির্দেশ করে। তাহলে বিশেষ্য পদের আগে কিছু যোগ না করে আমরা এক বচন করতে পারি। অথবা সর্বনাম পদ, ধরো আমরা বললাম যে সে, হ্যাঁ, তুমি, তিনি, এগুলো সব কি দেখো এক বচন নির্দেশ করছে। তাহলে 2 নম্বর সূত্রে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে কোনো কিছু যোগ না করে আমরা কি করতে পারবো, আমরা এক বচন নির্দেশ করতে পারবো। নাম্বার 3 নম্বর সূত্র, বিশেষ্য পদের আগে একটি, একটা, একখানি, একখানা, এক ফালি, এক টুকরো, ঠিক আছে, এগুলো যোগ করতে পারি। যে কি বললাম, খানি যোগ করতে পারি, হ্যাঁ, একটা যোগ করতে পারি, একখানা, এক ফালি যোগ করতে পারি, ঠিক আছে। এখানে যারা বলেছে, আমি এই যে বললাম একটি বাড়ি, এটাও একটা মানে ওই সূত্রটার মধ্যে 3 নম্বর সূত্রের মধ্যেই চলে গেছে। এখানে 2 নম্বরটা বলে দিলাম, 3 নম্বর সূত্রের মধ্যে তাহলে ওই কি করতে পারি, একটি, একখানা যোগ করতে পারি, ঠিক আছে, এক ফালি যোগ করতে পারি, ঠিক আছে। ধরো আমরা বলি যে আমরা একটা বিশেষ্য পদ লিখছি কুমড়ো, আমরা বলি না এক ফালি কুমড়ো, এক ফালি কুমড়ো, তার মানে কি কুমড়োর একটা টুকরোকে নির্দেশ করছে, ঠিক আছে। তাহলে এখানে কি এক বচন নির্দেশ করা হচ্ছে। হ্যাঁ, বহুবচন টিটা খানাখানি, কে লিখেছো এটা? বহুবচনের ক্ষেত্রে হয় না, বহুবচন টিটা খানাখানি সব কিন্তু এক বচন নির্দেশক, বহুবচন নির্দেশক নয়। অস্মিতা, এটা বহুবচন নির্দেশক নয়, ঠিক আছে। টিটা খানাখানি, গাছাগাছি, এগুলো যোগ করে সব কিন্তু এক বচন নির্দেশ করা হয়। দেখো পরের 4 নম্বর সূত্রে বলা আছে, বিশেষ্য পদের আগে এক বসিয়ে, ঠিক আছে, যে এক তোমার হচ্ছে বিশেষ্য পদের পরে এক বসিয়ে, যেমন মাস প্লাস এক সমান মাসেক, জন প্লাস এক সমান জনেক, তাহলে এগুলো পরে এক বসিয়ে আমরা বিশেষ্য পদ এক বচন করতে পারি। আর কি আছে, টিটা খানাখানি, গাছাগাছি বসিয়ে,
এগুলো সব এক বচন নির্দেশক। টি টা খানাখানি গাছাগাছি সূত্র হিসাবে মনে রেখে দাও এইভাবে, যে আমরা কি করতে পারি, বিশেষ্য পদের পরে টি টা খানাখানি গাছাগাছি বসিয়ে আমরা করতে পারি, যে লোকটা, বইটা, ঠিক আছে। তারপরে ধরো এখানে লাঠি গাছা, মালা খানি, এগুলো সব দেখো বসালে কোনো একটা বিশেষ্য পদে মানে বিশেষ্য পদের পরে সেগুলো সব কিন্তু এক বচন নির্দেশক হয়ে যায়। তাহলে পাঁচটা সূত্র কি কি? পাঁচটা সূত্র মনে রাখার দরকার নেই, একদম সহজ হচ্ছে যে বিশেষ্য পদের আগে কিছু শব্দ বসিয়ে আমরা এক বচন নির্দেশ করতে পারি, আবার বিশেষ্য পদের পরে কিছু শব্দ বসিয়ে আমরা এক বচন নির্দেশ করতে পারি। বিশেষ্য পদের আগে কি বসাতে পারি? এক, একটা, একখানা, এগুলো আগে বসাতে পারি। আর বিশেষ্য পদের কি পরে কি বসাতে পারি? টি টা খানাখানি গাছাগাছি বসাতে পারি। আমি দেখো টোটাল পাঁচটা সূত্রকে দুটো সূত্রের মধ্যে নিয়ে এলাম। দেখো তাহলে কি বললাম, মনে রেখে দাও যে বিশেষ্য পদের আগে কিছু বসিয়ে আমরা এক বচন করে দিতে পারি, বিশেষ্য পদের পরে কিছু বসিয়ে এক বচন করে দিতে পারি। আগে যাদের বসাবো সেগুলো কি? একটা, একটি, একখানা, এগুলো সব আগে বসালেও এক বচন হবে, আবার পরে টি টা খানাখানি গাছাগাছি এগুলো বসালে এক বচন হবে। হয়ে গেল, ক্লিয়ার। নেক্সট দেখো বহুবচন বোঝানোর জন্য কিছু নিয়ম বলা আছে। তো বহুবচনের জন্য প্রথম যে নিয়মটা বলেছে যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে রা, এরা, দের, দিগের, গুলি, গুলা ইত্যাদি যোগ করে আমরা বহুবচন করতে পারি। যে আমরা, তোমরা, তারা, ছেলেরা, রা যোগ করেছি দেখো, বালক দিগের, হ্যাঁ এর যোগ করেছি এখানে, পাখিগুলি, গুলি যোগ করেছি আমরা, বইগুলি, কাপড়গুলো, গুলিগুলো, এগুলো যোগ করে আমরা বহুবচন করছি। নেক্সট হচ্ছে দুইয়ের যে গণ, বৃন্দ, কুল, জন, সকল, বর্গ, রাশি, সমূহ, সমদয়, নিচয়, তারপরে মণ্ডল, মণ্ডলী, রাজি, এগুলো বসিয়ে আমরা বহুবচন করি। ঠিক আছে। যে প্রাণী যখন কুল বসাচ্ছি দেখো, প্রাণী কুল, অনেক প্রাণীদের নির্দেশ করা হচ্ছে। যখন বলছি দেবতা গণ, গণ বসিয়ে আমরা কি করছি? অনেক দেবতাকে নির্দেশ করছি। যখন বলছি তারকা রাজি, রাজি বসিয়ে আমরা কি করছি? অনেকগুলো, হ্যাঁ টিটা খানাখানি হলো এক বচন, ইয়েস। তো এখানে কি বললাম যে রাজি বসিয়ে আমরা বহুবচন করছি। আবার দেখো মেঘমালা, মালা যখন বসাচ্ছি তখন মেঘের সমূহকে নির্দেশ করছি। দেশ সমূহ, একটা দেশ নয় অনেক দেশকে নির্দেশ করা হচ্ছে, তাহলে এগুলো বসিয়ে আমরা বহুবচন করতে পারি। সূত্র 2 হলো। এবার সূত্র 3, যে বিশেষ্য পদকে পরপর দুবার বসিয়ে বহুবচন করা হয়। ধরো বাড়ি একটা বিশেষ্য পদ, আমি বাড়ির পরে আর একটা বাড়ি বসালাম, তাহলে বাড়ি বাড়ি হয়ে গেল। যে বাড়ি বাড়ি গিয়ে তোমাকে খবরটা জানিয়ে আসতে হবে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো একটা বাড়ির কথা বলা হয়নি, অনেকগুলো বাড়িকে নির্দেশ করা হচ্ছে। তুমি বাড়ি বাড়ি গিয়ে আমাদের বার্তাটা পৌঁছে দাও। গণ, হ্যাঁ গণ বসিয়ে বহুবচন করা হয়, ইয়েস গণটা বসিয়ে বহুবচন করা হয়, বিশেষ্য পদের পরে গণ বসিয়ে বহুবচন করা হয়। ঠিক আছে, তাহলে বিশেষ্য পদকে দুবার ব্যবহার করে আমরা বহুবচন করতে পারি, বলে দিলাম। নেক্সট হচ্ছে 4 নম্বর, বিশেষণ পদকেও দুবার বসিয়ে আমরা বহুবচন করতে পারি। ঠিক আছে, যেমন ধরো বড় একটা বিশেষণ, যে বড় বড় বাড়ি যখন বলছি আমি, বড় বড় দুবার ব্যবহার করলে অনেকগুলো বাড়িকে নির্দেশ করছে। উঁচু একটা বিশেষণ পদ, উঁচু 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 তোমার হচ্ছে পর্বত বলতে পারি, পাহাড় বলতে পারি, তাহলে এখানে অনেকগুলোকে নির্দেশ করা হচ্ছে। তাহলে বিশেষ্য পদকে যেমন দুবার বসিয়ে বহুবচন করা যায়, তেমনি বিশেষণ পদকেও দুবার বসিয়ে আমরা বহুবচন নির্দেশ করতে পারি। ঠিক আছে। নেক্সট সূত্র নম্বর 5, একই সর্বনাম পদ ছাত্রগণ বহুবচন, পরমার্থ, ইয়েস এটা আমি ইউটিউবে দিয়ে দেবো বাবা, ইউটিউবে আমি ভিডিওটাও দিয়ে দেবো। ঠিক আছে, এই ক্লাসটার পরে ইউটিউবেও ভিডিওটা পেয়ে যাবে। ওকে, অস্মিতা ছাত্রগণ বহুবচন হবে, গণ যোগ করছো এখানে, ছাত্ররাও হয়। ঠিক আছে, রা যোগ করেও বহুবচন করা যায়। ঠিক আছে, গণ যেমন করতে পারো, রা যোগ করেও বহুবচন করতে পারো, সেক্ষেত্রেও সেটা বহুবচন হয়ে যাবে। নেক্সট 5 নম্বর সূত্রে বলেছে, যেমন আমরা বিশেষ্য পদকে দুবার বসিয়ে বহুবচন করলাম, সেম অ্যাজ একই সর্বনাম পদকে আমরা দুবার বসিয়ে বহুবচন করতে পারি। সর্বনাম বলতে কি কোনগুলো আমরা জানি, যে বিশেষ্য পদের পরিবর্তে যাদের আমরা ব্যবহার করি সেগুলো সর্বনাম পদ। তাহলে আমি একটা সর্বনাম পদকে দুবার বসিয়ে বহুবচন করতে পারি। যেমন এখানে যে বলছে যে দেখো কে কে বেড়াতে যাবে, কে এটা সর্বনাম পদ এখানে, তাহলে কে কে যখন বলছি আমি তখন দুবার ব্যবহার করে দিচ্ছি কেটাকে, তাহলেই হয়ে যাচ্ছে এটা বহুবচন। আবার বলছি দেখো কি কি জিনিস চাও, কিটা সর্বনাম পদ এখানে, তাহলে কিটাকে আমি দুবার ব্যবহার করে আমি তোমার এখানে বহুবচন নির্দেশ করতে পারছি। সূত্র 6, একই অর্থ বোঝায় এমন শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে বহুবচন করা হয়। যে একই অর্থ বোঝে এমন শব্দ, এটাকে বলা হয় দেখো শব্দ দ্বৈত, যেটাকে বলি আমরা, যে একটা শব্দ তার অনুকরণে
আর একটা শব্দকে আমরা নিয়ে আসি। যেমন বলি আমরা টাকা করি, ঠিক আছে, টাকা শব্দটার সঙ্গে আর একটা সমার্থক শব্দ করি বসিয়ে আমরা কি করছি, বহুবচন করছি। মানে একই অর্থবোধক শব্দকে পাশাপাশি দুবার মানে পাশাপাশি বসিয়ে দিলে বহুবচন হয়ে যায়। টাকা বললে এখানে এক বচন হচ্ছে, কিন্তু যখন আমি বলছি টাকা করি তখন সেটা হয়ে যাচ্ছে বহুবচন। আবার দেখো বন্ধু বান্ধব, ঠিক আছে, এখানে বললে বহুবচন হচ্ছে, বন্ধু তার সঙ্গে বান্ধব যোগ করে দিয়ে বহুবচন করছি। আবার বলছি লোকজন, লোক তার সঙ্গে একই অর্থযুক্ত শব্দ জন নিয়ে এসে আমি বহুবচন করছি। তাহলে সূত্র 6 কি, একই অর্থ বোঝায় এমন শব্দকে পাশাপাশি দুবার বসিয়ে আমরা বহুবচন নির্দেশ করতে পারি। সূত্র 7, জাতি বা শ্রেণী বোঝাতে একবচন শব্দ দিয়ে বহুবচন বোঝানো হয়। তাহলে জাতি বা শ্রেণী বোঝাতে কি, যে দেখো যখন বলছি আমি গরু ঘাস খায়, গরু এক্ষেত্রে একবচন হতে পারে, আবার এখানে যখন জাতি নির্দেশ করছে বা শ্রেণীকে নির্দেশ করছে তখন কিন্তু গরু শব্দটা বহুবচনান্তক, অর্থাৎ এখানে অনেক গরুকে নির্দেশ করা হচ্ছে। বা এখানে যখন বলছে দেখো যে বাঘ বনে বাস করে, বাঘ একবচন শব্দ, কিন্তু যখন আমরা বাঘটাকে বলছি বাঘ বনে বাস করে বলছি, তখন কিন্তু বাঘ এক্ষেত্রে বহুবচনান্তক হতে পারে, কারণ এখানে অনেক বাঘকে নির্দেশ করা হচ্ছে। বাঘ যে তোমার জাতি, বাঘ বা বাঘের যে শ্রেণী, সেই শ্রেণীকে নির্দেশ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে কোনো একবচন শব্দ আবার কি হয়, বহুবচনও নির্দেশ করে। সেগুলো কি, গরু, বাঘ, মানুষ, বাঙালি, এই শব্দগুলো এগুলো যেমন একদিকে একবচন, সেম অ্যাজ এগুলো অন্যদিকে বহুবচনান্তক শব্দ। নেক্সট 8, নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদকে বিশেষ অর্থ বুঝিয়ে বহুবচন করা হয়। দেখো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে আমরা কাদের বুঝি, নামবাচক বা সংজ্ঞাবাচক মানে যাদের দ্বারা কোনো নাম নির্দেশ করা হয়, কোনো কিছুর নাম বোঝানো হয়, সেগুলো হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। তাহলে সেগুলো দিয়েও কি করা হচ্ছে, তারপরে বলছে বিশেষ অর্থে বুঝিয়ে আমরা বহুবচন করছি। দেখো রামেরা 3 ভাই, এখানে রাম এখানে নাম, তার সঙ্গে রা যোগ করে দিয়ে বহুবচন করেছি। ঘোষেদের পরিবারটি বড়, ঠিক আছে, এটা সংজ্ঞাবাচক, ঘোষ শব্দটা এখানে সংজ্ঞাবাচক, তার সঙ্গে দের যোগ করে দিয়েছি, এখানে হয়ে গেছে বহুবচন। তাহলে এখানে হচ্ছে তোমার 8টা সূত্র দেওয়া আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে দেখো, আমরা যদি 3টে সূত্রকে এক জায়গায় নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে সূত্র 3, 4, 5, এটাকে আমরা একটা সূত্রের মধ্যে করতে পারি। কিভাবে একটা সূত্রের মধ্যে করতে পারি, আচ্ছা শোনা যাচ্ছে, প্রত্যেকে শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছ প্রত্যেকে? আচ্ছা, এখানে নেটওয়ার্ক চলে গিয়েছিল, দাঁড়াও একটু ঠিক করে নিই। শুনতে পাচ্ছ এবার?
এবার শুনতে পাচ্ছ প্রত্যেকে? ওকে, তো দেখো এবার যেটা বললাম যে তোমাদের বললাম যে তিনটে সূত্রকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি। সেই তিনটে সূত্র কি কি? সূত্র 3, 4 আর 5, এই তিনটেকে কিভাবে এক জায়গায় করতে পারি? দেখো যে সূত্র 3-এতে আছে যে বিশেষ্য পদকে দুবার বসিয়ে বহুবচন, সূত্র 4-এ আছে বিশেষণ পদকে দুবার বসিয়ে বহুবচন, সূত্র 5-এ আছে সর্বনাম পদকে দুবার। ওকে ওয়েট, দেখো এবার শোনা যাবে, শুনতে পাচ্ছ? ওকে, দেখো এবার বললাম 3, 4, 5 এই তিনটেকে আমরা এক জায়গায় নিয়ে এসে করতে পারি কি, যে আমরা বলবো বিশেষ্য, সর্বনাম এবং বিশেষণ, এই তিনটে পদকে আমরা দুবার বসিয়ে বহুবচন করতে পারি। ঠিক আছে, তাহলে হয়ে গেল দেখো 3, 4, 5 একটা সূত্রের মধ্যে চলে এলো। আচ্ছা, সূত্র 1 আর 2কেও আমরা এক জায়গাতেই নিয়ে আসবো। কিভাবে? যে সূত্র 1, 2কে বলে কি বলতে পারি আমরা? রা, এরা, দের, গুলিগুলা, তার সঙ্গে আমরা গণ, বৃন্দ, জন, রাজি, সমূহ, মণ্ডলী ইত্যাদি যোগ করে আমরা বহুবচন করতে পারি। তাহলে সূত্র 1, 2 কে আমরা যোগ করে দিতে পারি, 1 আর 2 কে আমরা যোগ করে দিয়ে একটা সূত্র করে দিলাম। দেখো এতগুলো রাখার তো কোনো যুক্তি নেই, সুতরাং আমরা সহজ করে বোঝার জন্য সূত্র 1 আর 2টাকে আমরা যোগ করে দিতে পারি, 1 + 2 এটাকে যোগ করে দিতে পারি। 3, 4, 5 এই তিনটেকে আমরা একসঙ্গে যোগ করে দিতে পারি, তাহলে এটা মিলে একটা সূত্র হয়ে গেল, এটা মিলে একটা সূত্র, 2 নম্বর সূত্র হয়ে গেল, তাহলে দুটো সূত্র হলো। আর 3 নম্বরে 6 নম্বরে কি আছে? একই অর্থ বোঝায় এমন শব্দকে পাশাপাশি বসিয়ে বহুবচন করব। 7 নম্বরে জাতি বোঝাতে তোমার হচ্ছে একবচন শব্দ দ্বারা বহুবচন বোঝাবো। আর 8 নম্বরে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ দ্বারা বহুবচন নির্দেশ করা হবে। ঠিক আছে, এই হচ্ছে গেল বহুবচন করার যে সমস্ত নিয়ম। এখান পর্যন্ত প্রত্যেকে বোঝা গেছে? কারো কোনো অসুবিধা থাকলে আমাকে বলো। এর মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে আমায় বলো। সূত্রগুলো বুঝতে, একবচন বা বহুবচনের কোনো সূত্র বুঝতে কারো অসুবিধা থাকলে আমাকে চ্যাট বক্সে এখানে লেখো। ওকে, আচ্ছা এবারে দেখো তোমাদের যেটা আছে পেজ, নেক্সট পেজে দেখতে পাবে বা পরের অংশে যেটা আছে, প্রাণীবাচক একটা ছক করে দেওয়া আছে যে প্রাণীবাচক শব্দের শেষে রা, এরা যোগ করে বহুবচন করা হয়। প্রাণীবাচক শব্দের শেষে রা, এরা যোগ করে বহুবচন মানে ছেলে, তার সঙ্গে রা যোগ করে ছেলেরা বহুবচন হয়ে যাচ্ছে। ঠিক আছে, লোক, তার সঙ্গে রা যোগ করে লোকরা বহুবচন হয়ে যাচ্ছে। আগ্নিক, ক্যামেরাটা অফ করো। রা যোগ করে বহুবচন হচ্ছে লোক, লোকরা হয়ে যাচ্ছে। হয়েছে। 2 নম্বর বলেছে প্রাণীবাচক অপ্রাণীবাচক উভয় রকম শব্দের শেষে গুলি, গুলা যোগ করে বহুবচন করতে পারি। লোকগুলি বহুবচন হয়ে যাচ্ছে। ঠিক আছে, গরুগুলি বহুবচন হয়ে যাচ্ছে। তাহলে প্রাণীবাচক যেমন হতে পারে, একই রকমভাবে অপ্রাণীবাচক নৌকা, নৌকাগুলি যোগ করলে বহুবচন হবে। তাহলে প্রাণীবাচক বা অপ্রাণীবাচক দু ধরনের শব্দের ক্ষেত্রেই গুলি, গুলা যোগ করে আমরা বহুবচন নির্দেশ করতে পারি। 3 নম্বর ছকে দেখানো আছে, দেখো গণ, সমূহ, বৃন্দ, রাজি, পুঞ্জ, দল, মণ্ডলী যোগ করে বহুবচন করা হচ্ছে। যে তারক, তারা, তারামণ্ডলী, নক্ষত্র, নক্ষত্র রাজি, জল, জলরাশি, তরু, তরু রাজি, ছাত্র, ছাত্রগণ, শিক্ষক, শিক্ষক বৃন্দ। তাহলে গণ, বৃন্দ, রাজি, মণ্ডলী, রাশি এগুলো যোগ করে আমরা বহুবচন নির্দেশ করতে পারি। আচ্ছা, সর্বনাম পদের বহুবচন কি? যে সর্বনাম পদকে আমরা একবচনান্তক সর্বনাম পদগুলোকে বহুবচনে রূপান্তর করতে পারি। যেমন ধরো আমি থেকে বহুবচন করলে হয়ে যায় আমরা, হ্যাঁ, তিনি থেকে তাহারা, তুমি থেকে তোমরা, সে থেকে তাহারা, এইটি থেকে এইগুলি, ওইটি থেকে ওইগুলি, এগুলো সব দেখো একবচনান্তক যে সর্বনাম পদ সেগুলোর বহুবচনান্তক রূপ। তোমরা এই ছকটা ভালো করে একটু পড়ে নেবে, প্রত্যেকে এই ছকটা একটু মনে মনে মানে মুখস্থ করে রাখার মতো করে নেবে, কারণ পরীক্ষাতে তোমাদের যেটা থাকে যে একবচন থেকে বহুবচন নির্দেশ করো বা কোনো বহুবচন শব্দ, বহুবচনটা থাকবে না, একবচন থেকে বহুবচনই নির্দেশ করতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে সেটা দেখতে হবে, কি ধরনের শব্দ দিয়েছে, কিভাবে করব। আমরা যে সূত্রগুলো পড়লাম সেই সূত্র কোথায় অ্যাপ্লাই করব, কোন সূত্রটা অ্যাপ্লাই করলে একবচনটা সঠিক বহুবচন হবে সেটা আমাদের দেখতে হবে, এবং সেটা প্র্যাকটিস করতে করতেই আস্তে আস্তে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো বচনের চ্যাপ্টারটার এই হচ্ছে মূল বিষয়বস্তু। আমি সংক্ষেপে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে একবার আলোচনা করে দিলাম। এর মধ্যে কারোর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে এখানে অবশ্যই বলো। এনি প্রবলেম?
কারো কোনো অসুবিধা আছে কোনো জায়গা থেকে এক বচনের সূত্র বা বহু বচনের সূত্র বুঝতে কোনো অসুবিধা আছে? ওকে, আচ্ছা, যারা প্রেজেন্ট রয়েছো তারা অবশ্যই প্রেজেন্ট লিখে দাও এখানে, ঠিক আছে? চ্যাট বক্সে প্রেজেন্ট লিখে দাও, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারবো। প্রত্যেকে চ্যাট বক্সে প্রেজেন্ট লিখে দাও, প্রত্যেকে যারাই প্রেজেন্ট রয়েছে এখানে 10 প্রেজেন্ট আছো, 10 জন প্রেজেন্ট আছো, 10 জন এখানে প্রেজেন্ট লিখে দাও, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। ওকে, ঠিক আছে। সামনে পুজো, প্রত্যেকে আনন্দ করো, কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিকে মান্যতা দিয়ে প্রত্যেকে মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার সঙ্গে রাখবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং যে মেনটেন করা সেই মেনটেন করে আনন্দ করো। আনন্দটা বলো। আর আমার তো ক্লাস আর হবে না, বাংলার ক্লাস তো এখন তোমাদের সঙ্গে আর হবে না, কারণ নেক্সট স্যাটারডে পুজো, বুঝতে পারছো, ঠিক আছে? অন্য ক্লাস হবে, বাংলা ক্লাসটা তোমাদের আর স্যাটারডে হচ্ছে না, নেক্সট স্যাটারডে আবার পুজোর পরে হবে, ঠিক আছে? সেই জন্য বললাম প্রত্যেকে পুজো দেখো, পুজো খুব আনন্দ করো, কিন্তু সব কিছু মেনে, স্বাস্থ্যবিধি মেনে, হ্যাঁ, মানে আনন্দ করো, এইটাই তোমাদেরকে বলবো। না, পুজো দেখতে না বেরোলে তো ভালো কথা, এই পরিস্থিতিতে না বেরোনোটাই অবশ্যই ভালো, কিন্তু যদিও যাও অবশ্যই মাস্ক সঙ্গে রাখবে, স্যানিটাইজার সঙ্গে রাখবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, প্রত্যেকে মেনটেন করবে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ছাড়া কেউ বাইরে বেরোবে না। কিন্তু এখন পর্যন্ত মাথায় রাখবে করোনার যে ভাইরাস সে কিন্তু আমাদের ছেড়ে চলে যায়নি, ঠিক আছে? তো সেইভাবে মেনটেন করো, পুজো দেখো, আমি পুজো দেখতে কাউকে বারণ করবো না, সবাই আনন্দ করো, কিন্তু আনন্দটাকে সবাই মানে নিয়মবিধি মেনে, স্বাস্থ্যবিধি মেনে করো, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আবার নেক্সট পুজোর পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই। অবশ্যই অবশ্যই।